আজকে এই সরকারের উপদেষ্টা পরিষদে 3 জন না 4 জন নারী আছেন, তাদের কন্ট্রিবিউশনটা কি গত 15-16 বছর উপদেষ্টা হয়েছেন আমি জানতে চাই। আপনারা হিসাব করেন, দিলারা চৌধুরীকে আপনারা চেনেন না? একমাত্র মহিলা বোল্ডলি কন্টিনিউয়াসলি এক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং হাসিনা জালেম শাহের বিরুদ্ধে সবসময় তাদের অবস্থান ছিল। লতিফ মাসুম স্যারও, আমি কয়েকবার তার বক্তব্য বলেছিলাম, স্যার আপনি এই কথা এখন বলছেন, শেখ মুজিব বলছেন লাল ঘোড়া দাবড়ে দেব, জাসদকে হুমকি দিয়ে আপনি এই কথা বলছেন, আপনার তো মামলা হয়ে যাবে। আপনি এত হার্ডলাইনে বললেন না, আমরা তো বলতেছি রাজনৈতিক কর্মী, ইয়ং মানুষ, আজকে তাদেরকে উপদেষ্টা না, একটা সাংবিধানিক এতগুলো সংস্কার কমিশন হয়েছে, গুরুত্বপূর্ণ বিভিন্ন কমিটি রয়েছে, কোনো জায়গায় তাদের জায়গা হয়নি। দুধের মাসিদের জায়গা হয়েছে উপদেষ্টা পরিষদে সরকারে। তো আমরা অবশ্যই বলবো যে শুরুর দিকে আলোচনা ছিল একেবারে আপনার সশস্ত্র বাহিনী থেকে শুরু করে সবাই যে রাজনৈতিক আলাপ আলোচনার ভিত্তিতে একটা উপদেষ্টা পরিষদ গঠিত হবে। কিন্তু আমরা জানি কিভাবে কোন প্রক্রিয়ায় নাম কেটে সেটে পছন্দ মতো একটা নির্দিষ্ট বলয়ের উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে। আমরা শুরু থেকে বলে আসছিলাম যে এখানে যদি গণ অভ্যুত্থানের অংশীজনদের অংশীদারিত্ব না থাকে, এই যে একটা দুর্বল উপদেষ্টা পরিষদ হবে এবং তারা দেশকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে যেতে পারবে না, নির্বাচন নিয়ে সংকট তৈরি হবে। তাই হয়েছে এখন আমাদের বিশ্ব বরেণ্য সমাজচিত, আমাদের সকলকে শ্রদ্ধার পাত্র রাষ্ট্র পরিচালনা তো কোনো ইমোশনের বিষয় না। ডক্টর ইউনূস স্যার কেন পদত্যাগের কথা বলবেন? আবার আমরা জানি না যে আসলে তিনি পদত্যাগের কথা বলেছেন কিনা, এইটা আমরা শুনতে পেলাম। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমরা যে আন্দোলনকারী ছাত্রদের একাংশের যে একটা দল এনসিপি, তাদের নেতৃবৃন্দের মাধ্যমে এখন অনেকে বলছে যে ছাত্রদের কর্মকাণ্ডে প্রধান উপদেষ্টা বিরক্ত, কারণ বিশেষ ছাত্র নেতৃবৃন্দ, কারণ তাদের নিয়ে একটা তার আশা স্বপ্ন আকাঙ্ক্ষা ছিল যে তরুণরা একটা ভালো কিছু করবে। সেখানে তরুণদের বিরুদ্ধে পুরো রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে প্রশাসন সমস্ত জায়গায় হস্তক্ষেপ, প্রেশার ক্রিয়েট করা, 9 মাস পরে এখনো মব জাস্টিস তৈরি করা, বিভিন্ন জায়গায় আপনার বিশৃঙ্খলা তৈরি করা, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন এবং বিদ্বেষ তৈরি করতে নানান ধরনের মন্তব্য কর্মকাণ্ড। আলটিমেটলি যে জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেখানে একটা বিভাজনের রেখা স্পষ্টতই দেখা যাচ্ছে। যেখানে তাদের প্রতি বিরক্ত ত্যক্ত, তাদেরকে সংযত হতে বলেছেন, ভালো কথা, কিন্তু আপনাদের তো রিয়েলিটি বুঝতে হবে। প্রধান উপদেষ্টা আশপাশে যেসব উপদেষ্টারা আছেন, জুলাই গণ অভ্যুত্থানে এটা কোনো বিপ্লব, একটা পরিকল্পনা মাফিক কোনো বিপ্লব ছিল না। 16 বছরের শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের যে অত্যাচার নির্যাতন, মানুষের দুঃসহ যন্ত্রণার একটা চূড়ান্ত বিস্ফোরণ ছিল এই জুলাই গণ অভ্যুত্থান। সেখানে যদি আমরা কেউ ভেবে থাকি যে না, এই কয়েকজন ছাত্র নেতাকে দিয়েই এই সরকারকে যদি টিকিয়ে রেখে আবার একটা দল তৈরি করে সেই দলকে আবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আনা হবে, মানে রাষ্ট্র ক্ষমতার লিগ্যাসি ক্যারি করে এটাকে একটা দীর্ঘায়িত করা, রাজনৈতিক দলগুলো তো এটা হতে দিবে না। যে রাজনৈতিক দলগুলো আপসহীনভাবে গত 16 বছর ধরে গণতন্ত্র ভোটের অধিকার একটা নির্বাচনের জন্য লড়াই সংগ্রাম করেছে, আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম বা করি, এই গণহত্যার বিচার, ফ্যাসিস্ট শক্তিকে নির্মূল করা, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আজকে নির্বাচন নিয়ে কথা বললে সেইটা নিয়ে উপদেষ্টাদের কোনো সুস্পষ্ট জবাব নাই। এমনকি প্রধান উপদেষ্টার কাছ থেকে তো আমরা সুস্পষ্ট জবাব পাইনি। ডিসেম্বর থেকে জানুয়ারি, এটা কি কোনো একটা স্পষ্ট রোডম্যাপ, রূপরেখা? ডিসেম্বর থেকে জানুয়ারি আপনার জুন যখন বলা হচ্ছে, কোন সময় নির্বাচন হবে? ডিসেম্বর না জানুয়ারি না ফেব্রুয়ারি, মার্চ না এপ্রিল, আমরা জানি না। এর মধ্যে রোজা আছে, ঈদ আছে, পরে কোরবানি আছে, বর্ষা আছে। তত রাজনৈতিক দলগুলোর মাঝে একটা সন্দেহ সংশয় তৈরি হবেই যে অস্পষ্ট তারিখ এবং এইভাবে একটা 6 মাসের একটা গ্যাপ দিয়ে জুন জুলাই বাংলাদেশে নির্বাচন হয় না। তো একটা রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের আস্থার সম্পর্ক তৈরি হবে। বিএনপির মতো বড় দল সময় চেয়ে 5-6 দিনে পায় না। আমরা এই পরিস্থিতি নিয়ে কথা বলতে চাইলে আমাদেরকে অনেক ক্ষেত্রে প্রধান উপদেষ্টা ওই যে
মানব জমিনে একটা লেখা লিখেছে, প্রধান উপদেষ্টাকে ঘিরে রেখেছে 7 জনের দুষ্ট চক্র। কথা বাস্তব, রাজনীতি করে নেই। এই লোকগুলো সবসময় 111-এর সময় সুবিধাভোগী ছিল, ওই কুশীলবরাই আবার প্রধান উপদেষ্টার এই 7 জনের দুষ্ট চক্রেরও কেউ কেউ আছেন। আমরা জানি 111-এর কুশীলব ছিলেন, জানে বিএনপি চেনে কিনা। আজকে জনপ্রশাসন সচিব মোখলেস সাহেব, আপনার মনে আছে বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়া তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়েছিল, এই মোখলেস সাহেব তো সে সময় দুর্নীতি দমন কমিশনের সম্ভবত সচিব ছিলেন। বিএনপি লোক চিনতে ভুল করতেছে কিনা আমরা জানি না, নাকি উপদেষ্টা পরিষদ অনেকেই বলে যে সচিব আমলাতন্ত্রে যাদেরকে বসানো হয়েছে তারা আপনার অনেকেই বিএনপির রেফারেন্স দিয়ে তারা মাপ পেয়ে যাচ্ছে। কিন্তু এরা যে অতীতে অপকর্ম করেছে, এখনো সুযোগ পাইলে যে বিএনপির বুকে ছুরি বসাবে সেটা কেউ জানে কিনা জানি না। সেক্ষেত্রে এই সমস্ত বিষয়ে বিএনপির মতো একটা বড় দল, তাদের দূরদৃষ্টিতা প্রয়োজন এবং বাস্তবতা উপলব্ধি করেই কিন্তু তারা নির্বাচনের জন্য সুস্পষ্ট একটা রোড ম্যাপ চেয়েছেন। আমরা বিএনপি করি না, তারপর আমরাও মনে করি যে বাংলাদেশের এই ধরনের পরিস্থিতিতে এই ধরনের অনির্বাচিত সরকার থাকলে বাংলাদেশের সংকট কাটবে না। দেশি বিদেশি বিনিয়োগকারীরা সবাই কিন্তু একই কথা বলে, নির্বাচন কবে, এই আমরা যে বিনিয়োগ করবো এখানে আমাদের এটা নিরাপত্তা দিবে কে? এই ল অ্যান্ড অর্ডার এটা তো এখনো মব জাস্টিস দিয়ে চলছে অনেক ক্ষেত্রেই। সেনাপ্রধান কেন বলছেন যে এই সমস্ত মব জাস্টিস চলতে দেওয়া যাবে না, এবং আমরা নির্বাচনের কথা বলছি, উনিও নির্বাচনের কথা বলছে। এটা তো দোষের কিছু না। অযথা সেনাবাহিনীকে আপনার আরেকটা মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে আর জনগণের মাঝে বিভ্রান্তি তৈরি করার তো কোনো মানে নেই। আজকে বিএনপির আমি জানি না, আজকে এই আপনার এই বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে সাইবার যুদ্ধ মোকাবেলা করার জন্য তাদের প্রস্তুতি কি? তাদের নেতাদের চরিত্র হনন করা হচ্ছে, যাকে তাকে রয়্যাল এজেন্ট বানিয়ে দিচ্ছে, ষড়যন্ত্রকারী বানিয়ে দিচ্ছে। আর এই দু একজন ইউটিউবার, ফেসবুকার, এরা হচ্ছে দেশপ্রেমী, দেশের বাইরে থেকে এরা আপনার দেশ স্বাধীন করে ফেলেছে, সিনিয়র নেতাদের চরিত্র হনন করছে। এইগুলো নিয়ে আমি জানি আপনাদের এগুলো কনফিউজ করে কিনা। তো এইভাবে যদি মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করে তাহলে তো মানুষ বিভ্রান্তিতে পড়বে। সেই জায়গা থেকে আমাদের নেতা কর্মীদের, যে যে দলগুলি সংগঠন করি, তাদের নেতা কর্মীদেরকেও দিক নির্দেশনা একটা দেওয়া দরকার। কোন বিষয়ে তারা মন্তব্য করবে, কোন বিষয়ে তারা শেয়ার দেবে, কোন বিষয়ে লিখবে। কারণ সোশ্যাল মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম এই যে একটা অসামাজিক যোগাযোগ মাধ্যমে এখন পরিণত হয়েছে। আপনারা দেখেন আজকের এই যে শিরোনাম, গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠায় নির্বাচন চাওয়া রাজনৈতিক কর্মীরা আন্দোলন করেছে, আমরা তো নির্বাচন চাবো। নির্বাচনের কারণে যদি স্যার চাপ ফিল করে যে না তাহলে তিনি সংস্কার করতে পারবেন না, এটা কেমন কথা? নির্বাচন আমরা চাইতে পারবো না? রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা নেই। আজকে এই বন্দরের মতো বন্দর, বাংলাদেশের কৌশলগত বন্দর চিটাগাং, জিওপলিটিক্যালি যে এত গুরুত্বপূর্ণ, এই বন্দর দিয়ে দেবেন রাজনৈতিক অংশীদার যারা রাষ্ট্র চালাবে। আলটিমেটলি তো রাষ্ট্র রাজনীতিবিদরা চালায়, তাদের সাথে আলাপ করবেন না? আপনারা করিডোর দিয়ে দেবেন, তাদের সাথে আলাপ করবেন না? অথচ 15ই আগস্ট ছুটি থাকবে কি থাকবে না সেটি নিয়ে জাতীয় সংলাপ হয়েছে, সব দলকে আমরা মতামত দিয়েছি। হিন্দুদের দুর্গা পূজায় নির্বিঘ্নে পূজা করার জন্য সব দলের সহযোগিতা চেয়েছে, আমরা সবাই মিলে বলেছি আমরা করব। কিংবা বাংলাদেশ কিনে যখন ক্রমাগত ভারতীয় মিডিয়া অপপ্রচার হয়, সেটি মোকাবেলায় জাতীয় সংলাপ হয়েছে। তাহলে এই যে বিষয়গুলো নিয়ে একটা সন্দেহ সংশয়ের সৃষ্টি হয়েছে, সেগুলো নিয়ে একটা জাতীয় সংলাপ করা যেতে পারতো না? রাজনৈতিক দলগুলোকে নিয়ে ডাকতে পারতো না? সেটা তো আপনারা ডাকেন নাই। আজকে আমরা সরকারকে এটাই বলতে চাই, এই সরকার সৌভাগ্যবান। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সকলে আশীর্বাদ পুষ্ট সরকার ছিল। বিএনপি বলেছে, জামাত বলেছে, সমস্ত রাজনৈতিক দল বলেছে এটা আমাদের সরকার। আমরা সকলে মিলে এই সরকারের মাধ্যমে এই গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আমরা সবাই মিলে কাজ করতে চাই। সবাই সরকারকে সহযোগিতা করুন। যখন সচিবালয় আনসার বাহিনী তাণ্ডব চালায়, তখন উপদেষ্টারা আমাদেরকে ফোন দিয়ে বলে যে তোমরা যাও, আমরা যাই। যখন বিচার বিভাগের কু করার জন্য এই অনলাইনে বিচারকরা মিটিং করে, তখন উপদেষ্টারা আমাদেরকে ফোন দিয়ে বলে আদালতে যাও। আর এখন এই ক্রাইসিসে এত কিছু হচ্ছে, এখন আমাদের মতামত প্রয়োজন হচ্ছে। এখন তারা কিচেন ক্যাবিনেট করেছে, কিচেন ক্যাবিনেট, ষড়যন্ত্রের কিচেন ক্যাবিনেট, রাজনীতিক বিরাজনীতিকরণের কিচেন ক্যাবিনেট। উপদেষ্টারা স্পষ্টতই তাদের যে মন্তব্য, এটা তো ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য যে আমাদের দায়িত্ব শুধু নির্বাচন না, আপনাদের দায়িত্ব কি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে আপনাদেরকে ঠিক করতে হবে। এই কথা আপনারা বলেন কিভাবে? আপনাদের দায়িত্ব শুধু নির্বাচন না, আপনারাই তো এই পরিস্থিতি তৈরি করেছেন। তো আমি বলবো যে আজকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য
বিতর্কিত উপদেষ্টাদেরকে অপসারণ করতে হবে, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। যেই সমস্ত উপদেষ্টারা তাদের মন্তব্য, তাদের কর্মকাণ্ডের মাধ্যমে নিরপেক্ষতা হারিয়েছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, এখনো আমরা আপনাকে বিশ্বাস করতে চাই, আপনার পাশে থাকতে চাই, আপনাকে নিয়েই আমরা বাংলাদেশের সংকট উত্তরণ করতে চাই, আপনাকে আমাদের এই কাফেলার ইমাম বানাতে চাই। কিন্তু আপনার রাজনৈতিক দলগুলোর সাথে সেই আস্থা বিশ্বাসের সম্পর্ক অর্জন করতে হবে। আপনি যদি শুধু কিচেন ক্যাবিনেটের ষড়যন্ত্রে আপনি যদি পা দিয়ে যদি আপনি রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি করে ফেলেন, তাহলে আপনি নিজে অসম্মানিত হবেন, দেশকে একটা বিপদের মধ্যে ফেলাবেন। আপনাকে তো কেউ আমরা সরে যেতে বলি নাই, আপনাকে তো পদত্যাগ করতে আমরা কেউ বলি নাই। আমরা শুধু বলেছি আপনার কোনো উপদেষ্টা এই ষড়যন্ত্র করছে। আজকে বিএনপির ইশরাক হোসেন আদালতের রায়ের পরে তাকে বসতে দেওয়া হলো না, বসতে দেওয়া হবে না, তাহলে তার সমর্থকরা ঢাকা অবরোধ করবে না? তাহলে এই পরিস্থিতি কারা তৈরি করলো? এই যে অবুঝ উপদেষ্টা। আপনি প্রশাসক বসাইতে পারছেন উত্তরে একজন হিজবুত তাহরীরের নেতা, জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট, তাকে আপনার উপদেষ্টা এই প্রশাসক বসাইতে পারছেন। ইশরাকের মতো একজন রাজপথের লড়াকু যোদ্ধা, যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, ভোটে বিজয়ী হয়েছে, তাকে আপনি বসতে দেবেন না। কারণ নতুন দল গঠন করেছে, তাদের ঢাকায় আধিপত্য দরকার, উত্তরে তাদের লোক, দক্ষিণে তাদের লোককে বসাতে হবে। এই পরিস্থিতি কারা তৈরি করলো? এই অবুঝ উপদেষ্টাই তো তৈরি করলো। তাহলে এই জন্য আমরা বলছি যে দক্ষ, অভিজ্ঞ, রাজনৈতিক ম্যাচিউরড কিছু উপদেষ্টা দরকার। সেটা আমরা মনে করি এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন, এবং অবশ্যই আমরা এখনো বলবো নির্বাচনের একটা সুস্পষ্ট আপনার রোড ম্যাপ আমরা চাই। আপনি কবে নির্বাচন, ডিসেম্বরে বলেন, জানুয়ারি বলেন, আপনি যেই অন্তত একটা মাসকে নির্দিষ্ট করেন যে এই মাসে আমরা নির্বাচন দেব, তাহলে তো সবাই একটা আস্থা পায়। এইটা দোষের কিছু না। এখন এইটা যদি চাপ প্রয়োগ করে, এইটা যদি আপনি চাপ অনুভব করে পদত্যাগের কথা বলেন, এটা আপনার জন্য আসলে অসম্মানের, পুরো জাতির জন্য অসম্মানের। পুরো জাতি আপনাকে সংকটকালে যেভাবে সবাই মিলে আপনাকে এই জায়গায় বসিয়েছে, সমর্থন দিয়েছে, এটা আপনার জন্য একটা বড় পাওয়া ছিল। আপনি কেন রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্বটা তৈরি করলেন? আমরা আশা করব যে তারা আজকে সন্ধ্যায় বিএনপি, জামাত সহ পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনায় বসতেছে। রাজনৈতিক দলগুলো সেখানে তাদের সুস্পষ্ট মতামত দিবে। সরকার উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে নির্বাচনের জন্য যে ধরনের কর্মকাণ্ড দরকার সেই দিকে তারা হাঁটবে। এবং আমরা সব রাজনৈতিক দল জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে আমাদের ইউনিটি ছিল, আমাদের মধ্যে যেন ন্যূনতম কিছু বিষয়ে একটা নির্বাচন, বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার, বাংলাদেশের এই বিচার বিভাগ সহ প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তোলা, এই ধরনের কাজগুলোতে আমাদের একটা ঐক্য থাকা প্রয়োজন। আজকে পরাজিত শক্তি নানানভাবে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে বিভাজন করার জন্য, এখানে একটা পরিস্থিতি তৈরি করার জন্য ওত পেতে আছে। যে কোনো ইস্যুতে তারা কিন্তু আপনার কাজে লাগাবে। এখন অনেক রাজনৈতিক দল, সংগঠন, ছাত্র, তরুণরা বুঝে না বুঝে বিভিন্ন ইস্যুতে হুটহাট নেমে যাচ্ছে। তাদের মধ্যে ঢুকে তারা কিন্তু স্যাবোটেজ করতে পারে। এই ক্ষেত্রে আমাদের যে ন্যূনতম ঐক্য ছাত্র, যুবক, তরুণ রাজনৈতিক দলগুলোর মধ্যে, এটা খুবই প্রয়োজন। এবং এখানে মহিন স্যার আছেন, তারা নীতি নির্ধারণী পর্যায়ের নেতা। বিএনপিকে আমরা বলেছি আগামীতে বাংলাদেশকে স্থিতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আগামীর সরকারটা হওয়া উচিত হবে সকল দলকে নিয়ে। পার্লামেন্টে একটা জাতীয় ঐক্যমত্যের সরকার, সব দলের প্রতিনিধি পার্লামেন্টে থাকবে। সেই ধরনের একটা সরকার যদি আমরা গঠন করতে পারি, তাহলে যারা মেজরিটি নিয়ে সরকার গঠন করবে, তারা একটা স্থিতিশীল পার্লামেন্ট তথা একটা স্থিতিশীল দেশ হিসেবে আগামী 5 বছর বাংলাদেশকে পরিচালনা করতে হবে। না হলে যদি একটা বড় অংশ সরকারের বাইরে থাকে, তখন তারা কিন্তু নানান ধরনের এই রকমের 9 মাস 6 মাস পরে ইস্যুতে যখন আন্দোলন সংগ্রাম করবে, অনেকে ফুয়েল দেবে, একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে থাকবে। কাজেই যারা ওই ধরনের দূরদৃষ্টি মানসিকতা নিয়ে চিন্তা ভাবনা করেন, তাদের এখন থেকেই ওই জায়গা থেকে চিন্তা করবে। আশা করি আমাদের সিনিয়র অভিজ্ঞ নেতৃবৃন্দ সকলকে নিয়েই সেই ধরনের একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করবেন। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাকে